স্বাগত আরো একবার দেখছেন বাংলাদেশ এখন। জয়া শিকদার, আপনার কাছে আমার যেটা জানতে ইচ্ছা করছে যে আপনি ঠিক কখন বুঝতে পারলেন যে আপনি বিশেষ বৈশিষ্ট্যের অধিকারী একজন মানুষ, এবং সেই বুঝতে পারার পর থেকে আপনার দিনগুলো কেমন কেটেছে ওই সময়টা, কিভাবে আপনার আশেপাশের মানুষ, আপনার পরিবার আর সমাজের অন্যরা কিভাবে আপনার সাথে সেই সময়গুলো কিভাবে তারা রিঅ্যাক্ট করেছে সেগুলো জানতে চাইবো। আমি যখন ছোটবেলায় পরিবারে বেড়ে উঠছিলাম, কিন্তু আমার ফ্যামিলি আমাকে সবসময় ছেলে হিসেবে দেখতো, কিন্তু ছেলে হিসেবে দেখার পরও যে আমার যখন কিশোর কিশোর বয়স বা কিশোরী বয়সে আমি যখন পা দিলাম, তখনই মানসিকভাবে আমার ভিতরে কাজ করতে থাকে যে আমার নারীসুলভ আচরণগুলি আরো গ্রোথ করে। আমি আমাকে সবসময় মনের মাঝে যে লুকিয়ে থাকা, আমি আমাকে ভাবতে শুরু করি আমি আসলে সত্যি শরীরটা আমার ছেলের মতো, মনটা আমার মেয়ের মতন। আমি নিজেকে মেয়ে বলতে পছন্দ করি, মেয়ের মতো থাকতে পছন্দ করি, মেয়ের মতো পোশাক পরতে পছন্দ করি, মেয়ের মতো সাজতেও পছন্দ করি। তবু কিন্তু মেয়ের মতো সাজলে কিন্তু আমাকে সবাই তো মেয়ে বলছে না, আর আমি ছেলের মতো হতেও পারছি না। তো আমার অবস্থানটা কিন্তু মাঝামাঝি। কিন্তু আমার বাবা মা ভাই বোন কেউ কিন্তু আমার এই কষ্টটা বুঝছে না। আমি একা একা ঘরের ভিতর বসে মনের ভিতরে খুব কষ্ট নিয়ে বসে থাকি। আবার যখন স্কুলে যেতাম, সহপাঠীরাও কিন্তু আমাকে অন্যভাবে দেখতো। ছেলে সহপাঠীরা তাদের সঙ্গে আমাকে অ্যাডজাস্ট করতে পারতাম না, তাদের সঙ্গে মেয়ে সহপাঠীদের সঙ্গে মিশতে পারতাম। আমি মেয়ের মতো হয়েও তাদের কাছে গেলে তারা আমাকে অ্যাকসেপ্ট করে না, যে তুমি ছেলেদের সঙ্গে মিশে যাও। আবার ছেলে হয়ে ছেলেদের সঙ্গে মিশতে গেলে, না তোমাকে এরকম লাগতেছে, তুমি আঁকা বাঁকা হয়ে থাকো কেন। কিন্তু আমার জীবনটা যে এই ডাইভার্সিটির ভিতরে রয়েছে, যে বৈচিত্র্যটাই, এই বৈচিত্র্যতার ভিতরে আমাকে থাকতে হচ্ছে, কিন্তু সেটা আমি তাদেরকে বোঝাতে পারি না। যখন এরকম অবস্থায় যখন একটু বেড়ে উঠতেছি, তখন মানুষ শরীর এবং মন তার সবকিছুই কিন্তু একাকার ভাবে বেড়ে ওঠে। তো আমার জৈবিক চিন্তা ভাবনা সবকিছু কিন্তু সেভাবে বেড়ে উঠতে থাকে, যে আমার কখনো কোনো নারীকে ভালো লাগে না, ভালো লাগার মানুষ হিসেবে কোনো ছেলেকেই ভালো লাগতে শুরু করে। তো এই ভালো লাগার কথাও কিন্তু আমি কাউকে বলতে পারিনি, যে কোনো একটা ছেলেকে আমার আপন করে পেতে ইচ্ছে করে, সেটা আমি পরিবারকে কখনো বলতে পারিনি। এই ভালো লাগার বিষয়গুলি কিন্তু আমার জীবনে লুকায়িত রয়ে গেল। তো একটা সময় যখন পরিবারের আশেপাশের লোকজন আমার কারণে আমার পরিবারকেও কানাঘুষা করতে শুরু করলো, তখন দেখলাম যে আমার জন্য মা আজে বাজে কথা শুনছে, বাবা হয়তো বাসায় এসে আমাকে খুব রেগে আমার পর ক্ষিপ্ত হয়েছে, তুমি এরকম চলছো কেন, তুমি এরকম করছো কেন, তুমি এখন বড় হয়েছো, তোমাকে অ্যাক্টিভলি একটা ছেলের মতো থাকতে হবে। আমি বলছি বাবা আমি পারছি না, মাকে আমি বলছি মা আমি পারতেছি না, এভাবে আমি চলতে পারবো না। তো মা হয়তো কষ্ট বুঝে যে আমি তার নারী কাটা ধন, কিন্তু তারপরও সে সমাজের যে কথাগুলি, আমাকে জন্ম দিয়েছে বলে তাকে মানুষ অনেক আজে বাজে কথা বলছে, যে তুমি তো ছেলে ধারণ করতে পারোনি, মেয়েও ধারণ করতে, তুমি একটা হিজড়া ধারণ করছো। এই কথা শোনার পরে খুবই ভীষণভাবে আমিও আহত হই, আমার মাও আহত হয়। কিন্তু আরো অনেকভাবেই এভাবে আমি সমাজের কাছ থেকে, তারপর সেই পরিস্থিতির সাথে আপনি কিভাবে খাপ খাওয়ালেন? একটা সময় দেখা গেল যে পড়াশোনায় আমি ছেড়ে দিলাম, যে স্কুলে যেতে পারছি না, বন্ধু বান্ধব সবাই আমাকে অন্যভাবে দেখছে। তো তখন ভাবলাম কি আমাদের মতো মানুষরা মনে হয় স্কুলে পড়তে পারবে না, যেভাবে ও কষ্ট করে অষ্টম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছি। তো তারপর থেকে আমি ফ্যামিলিতে কিছুদিন বসবাস করার পরও কিন্তু একা ফ্যামিলিকে বুঝাতে পারছি না, ফ্যামিলিও আমার বিষয়টা বুঝতে পারছে না। তো সমমনা মানুষের সঙ্গে পরিচয় হয়ে গেল, এরকম মানুষ আছে। কিন্তু তখন তার সঙ্গে পরিচিত হয়ে জানতে পারলাম যে তারও আমার মতো একই সমস্যা। তখন একটা সময় হিজড়া জনগোষ্ঠীর সঙ্গে পরিচিত হলাম, এই কমিউনিটি মানুষের সঙ্গে পরিচিত হলাম। সেখানে গিয়ে দেখলাম যে সবার দুঃখ কষ্ট একই রকম, সবাই পরিবার ছেড়েছে এই সামাজিক বাধাবিঘ্নতার কারণে, পরিবার অ্যাকসেপ্ট করতে পারে না। আমি পরিবার ছাড়িনি, তবে কিন্তু পরিবারের সঙ্গে থাকতে গিয়ে আমার অনেক যুদ্ধ করতে হয়েছে। যে কখনো আমি বাসায় ফিরেছি ছেলের পোশাক পরে, রাস্তায় এসে পরেছি মেয়ের পোশাক, বিভিন্ন সময় কাজে গিয়েছি এরকম পোশাক পরে, কিন্তু আবার বাসায় ফিরেছি ছেলের পোশাকে। তো এগুলি আমার জীবনে অনেক কষ্ট না, যে আমি আমার শরীরে পরিবর্তন আনতে চাই, আমার শরীর আমার মনের সাথে আমার শরীরের সম্পর্ক, সেটা পরিবর্তন চাই, কিন্তু সেটা আমার ফ্যামিলি আমাকে পরিবর্তন দিতে চায় না। আমি আমার নামের জায়গাটা পরিবর্তন চাই, যে আমাকে আমি জয়া বলতে চাই, কিন্তু ওনারা তো আমাকে জয় হিসেবে রাখতে চায়। কিন্তু এটা আমার কাছে কষ্ট লাগতেছে, কেন আমি জয়া হতে পারিনি, কেন এভাবে আমি পৃথিবীতে এসেছি, বা আমরা এরকম কেন।
তো তারপর থেকে যখন জানতে পারলাম যে সারা পৃথিবীতে আমাদের মতো মানুষ আছে, এদের পরিচয় আছে, তাদের জেন্ডার আইডেন্টিটি আছে, সেই বিষয়গুলো জানতে পারলাম যে যৌন সংখ্যালঘু হিসেবে এরকম সারা পৃথিবীতে অনেক মানুষ আছে। এবং তখন থেকে ভাবলাম যে যৌন সংখ্যালঘু মানুষের অধিকার আদায়ের জন্য কিছু কাজ করতে হবে। এই কাজগুলি করার পিছনে অনেক অনেক সংস্থা কাজ আমি করেছে। আপনার কাছে ফিরছি। আমার সাথে রাজশাহী থেকে যোগ দিচ্ছেন প্রতিবেশ ও প্রাণবৈচিত্র্য সংরক্ষণ গবেষক পাভেল পার্থ। পাভেল পার্থ, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনি নিশ্চয়ই জানেন যে প্রতিবন্ধী এবং বিশেষ বৈশিষ্ট্যের অধিকারী মানুষ যারা, তাদের প্রতি আমাদের সমাজের দৃষ্টিভঙ্গি কিরকম? আপনার কি কারণ, আপনার কেন মনে হয় যে আমাদের দৃষ্টিভঙ্গি এরকম, এবং এই দৃষ্টিভঙ্গির পরিবর্তনটা কিভাবে সম্ভব বলে আপনি মনে করেন? ধন্যবাদ। প্রথমত আমি প্রতিবাদ জানাই। আসলে প্রতিবন্ধী যে শব্দটি, যে প্রতিবন্ধী শব্দের ভেতর দিয়ে সামাজিক যে বৈষম্য, সমাজের অনেক মানুষ যারা ভিন্নভাবে সক্ষম, তো ভিন্নভাবে সক্ষম মানুষদেরকে যখন আসলে প্রতিবন্ধী বা ডিসেবল হিসেবে আসলে দেখা হয়, তখন তাদের ভেতর যে অসীম সম্ভাবনা বা সক্ষমতা সেটিকে গোপন করা হয়। তো এটি হচ্ছে আসলে একটি সামাজিক মনস্তত্ত্ব, আমাদের সমাজের বৈষম্যমূলক একটি মনস্তত্ত্ব, যে সমাজ মনে করে যে এখানে সব মানুষ একই রকমভাবে দেখবে, একই রকমভাবে হাঁটবে, বা একই রকম যৌন পরিচয় আসলে সবার হবে, বা লিঙ্গীয় পরিচয় সবার হবে। যেমন একজন অন্ধ মানুষ যিনি কিন্তু ভিন্নভাবে আসলে দেখতে পারেন, তার দেখার জগৎটি আসলে আলাদা। তিনি যেভাবে রং বুঝতে পারেন বা চিনতে পারেন সেটি হয়তোবা অন্যদের চাইতে আলাদা। একজন মানুষের পা না থাকতে পারে, তিনি অন্যভাবে চলাফেরা আসলে করতে পারেন। তো আমাদের যে সমাজ এবং রাষ্ট্র এখনো পর্যন্ত ভিন্নভাবে সক্ষম মানুষদের জন্য আসলে কোনো কিছু করেনি। শুধুমাত্র একটি কথা বলতে চাই যে বাংলাদেশের যে সংবিধান বলা হয়েছে যে সকলের জন্য, কিন্তু একটু খেয়াল করবেন যে এই সংবিধান এত বছরেও একজন অন্ধ মানুষ পড়তে পারবে না। যে বাংলাদেশ এখনো পর্যন্ত অন্ধ মানুষ পড়তে পারবে এমন কোনো সংবিধান আসলে তৈরি করেনি। তার মানে হচ্ছে এটি রাষ্ট্রের ব্যর্থতা। এটি যিনি অন্ধ তার কোনো ধরনের ব্যর্থতা নয়, এটি তার শরীর কিংবা তার জন্মগ্রহণের কোনো ব্যর্থতা নয়, এটি রাষ্ট্রের ব্যর্থতা। রাষ্ট্র সকলের জন্য সংবিধান আসলে তৈরি করেনি। রাষ্ট্র ব্রেইলের মাধ্যমে, যে অন্ধরা আজকে ব্রেইলের মাধ্যমে পড়াশোনা করছেন, রাষ্ট্র ব্রেইলের মাধ্যমে একটি সংবিধান তৈরি করেনি। তো এটি দেখার ক্ষেত্রে কিন্তু একদম খুব সুস্পষ্টভাবে এখন আপনার মেডিকেল মডেল এবং সামাজিক মডেলের কথা বলা হয়, যে মেডিকেল মডেলের ভেতরে চিন্তা করা হয় যে ব্যক্তির, এই যে আমরা যে ভিন্নভাবে সক্ষম ব্যক্তিদের নিয়ে কথা বলছি, ভিন্নভাবে সক্ষম ব্যক্তির শারীরিক বিষয়টিকে সমস্যা হিসেবে দেখানো হয়। কিন্তু সামাজিক মডেলে আসলে বলা হয় যে না, যে স্কুলে আমার জন্য যে স্কুল তৈরি করা হয়েছে, সে স্কুল কিন্তু একজন ভিন্নভাবে জন্মগ্রহণকারী যে মানুষ, যে সক্ষম মানুষ, তার জন্য আসলে স্কুলটি নয়, বিশ্ববিদ্যালয়টি নয়, তার জন্য বাজারটি নয়, তার জন্য সিনেমা হলটি নয়, তার জন্য হয়তোবা একটা পত্রিকা আসলে প্রকাশিত হচ্ছে না। বাংলাদেশ থেকে প্রচুর পত্রিকা প্রকাশিত হচ্ছে, কিন্তু আমরা যদি আজকে প্রশ্ন করি যে কয়টি পত্রিকা আজকে বাংলাদেশের এই যে ভিন্নভাবে যারা আসলে দেখতে পারেন, যে অন্ধরা, তারা কয়টি পত্রিকা আসলে পড়তে পারবেন, তার মানে এটি কিন্তু তার ব্যর্থতা নয়, এটি হচ্ছে যে আমাদের ব্যর্থতা, যে সমাজ বা রাষ্ট্র তাদের জন্য আসলে সেই জায়গাটি আসলে তৈরি করতে পারেনি। জি, পাভেল পার্থ, আপনাকে অনেক ধন্যবাদ। আপা, আপনার কাছে আমি এই প্রসঙ্গে জানতে চাইবো, উনি যেটা বলছিলেন যে ভিন্নভাবে সক্ষম বা বিশেষ বৈশিষ্ট্যের অধিকারী মানুষ যারা, তাদের জন্য রাষ্ট্র যে ব্যবস্থাগুলো নিয়েছে এখন পর্যন্ত, সেগুলো কিরকম মনে হয়? সেটা কি প্রতুল? আর কি কি ব্যবস্থা নেওয়া উচিত বলে আপনি মনে করেন? আসলে যেটা পাভেল বললেন যে রাষ্ট্রীয় ব্যবস্থা তো আসলে নেই, কারণ সমাজই আসলে এদের প্রতি একটা নেতিবাচক দৃষ্টিভঙ্গি পোষণ করে। অনেক সময় তাদেরকে ভয়ের দৃষ্টিতে দেখে বা নানাবিধ গল্প আরোপ করে, মিথ আরোপ করে তাকে সমাজ থেকে বিচ্ছিন্ন করতে চায়, আলাদা করে রাখতে চায়। এবং রাষ্ট্রও সেটাই ধারণ করে। তা না হলে রাষ্ট্র নিশ্চয়ই এই সামাজিক দৃষ্টিভঙ্গি পরিবর্তন করার উদ্যোগ নিত। আপনি দেখুন যে রাস্তাঘাটে চলাচলের জন্য যারা কিনা হুইল চেয়ারে চলেন, তারা কিভাবে চলবেন? অথবা ইভেন ভোট দেওয়ার কেন্দ্রে পর্যন্ত আমি দেখেছি যে দোতলায় ভোট দেওয়ার ব্যবস্থা, তাহলে হুইল চেয়ারে তিনি কিভাবে যাবেন? অথবা ট্রান্সপোর্ট, বাস বা ট্রেন, কোথাও কিন্তু কোনো ভাবনা নেই।
ভাবনাটাই নেই যে কেউ হুইল চেয়ারে আসতে পারেন, বা যারা মানে এই চোখ দিয়ে দেখতে পাচ্ছেন না কিন্তু মনের চোখ দিয়ে দেখতে পারেন, তারা যখন রাস্তা পারাপার করবেন তার জন্য কি ব্যবস্থা আছে, কিংবা যারা কানে শুনতে পান না যদি ক্রসিংও থাকে তাহলে শোনারও তো একটা ব্যবস্থা থাকতে হবে যে হ্যাঁ এখানে তুমি ক্রস করতে পারো, সে তো শুনবে, না শুনলে সে কিভাবে যাবে। এই যে বিষয়গুলো সেগুলো পুরা কাঠামোর মধ্যেই নেই, ইনফ্রাস্ট্রাকচারের মধ্যেই নেই, আর নেই সামাজিক কাঠামোর মধ্যে তো বটেই। শিক্ষা ব্যবস্থার কথা বললেন পাভেল, যে এখন কিছু কিছু ভর্তি করছেন, কিন্তু ভর্তি করলেই তো হবে না। যেমন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কিছু যারা দেখতে পান না তাদের জন্য ভর্তি করেছেন, একজনকে সহযোগিতা তাকে করে, বই পড়ে শোনায়, কিন্তু এই স্টুডেন্টের তো ডেভেলপমেন্ট হচ্ছে না। তাহলে ব্রেইল পদ্ধতি থাকলে যেটা হতো যে তার নিজের ডেভেলপমেন্ট হতো, এগুলোর ব্যবস্থা একেবারেই কম। আপা আপনাদের কাছে ফিরছি, আমার আরেকটা বিরতি নিতে হবে, একটা বিরতি নিচ্ছি, বাংলাদেশ এখনই ফিরছি একটু পরে।